চলুন একটা তারিখের কথা ভাবা যাক। ২৮শে ফেব্রুয়ারি ২০২৬। সাধারণ একটা দিন মনে হতে পারে, তাই না? কিন্তু না, এই দিনটা আধুনিক যুদ্ধের ইতিহাসকে মডার্ন ওয়ারফেয়ারকে একেবারে বদলে দিয়েছিল। সেদিন যা ঘটেছিল সেটাকে শুধু একটা মিলিটারি অপারেশন বললে ভুল হবে। ওটা ছিল ভবিষ্যতে যুদ্ধের একটা ঝলক। এমন এক যুদ্ধ যেখানে সিদ্ধান্ত নেওয়ার গতি মানুষের চিন্তার চেয়ে অনেক বেশি। তো চলুন এই বিষয়ে গভীরে যাওয়া যাক। সেদিন আসলে কি ঘটেছিল? এটা ছিল এক কথায় একটা অভূতপূর্ব সামরিক অভিযান। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একযোগে ইরানের বিরুদ্ধে এমন এক হামলা শুরু করে যার মূল লক্ষ্যই ছিল ইসলামিক রিপাবলিককে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। শুরু থেকেই এই অভিযানের লক্ষ্যটা ছিল খুবই দুঃসাহসিক, অ্যাম্বিশাস। তাদের প্ল্যান ছিল ইরানের একেবারে শীর্ষ নেতৃত্বকে ঘুরিয়ে দেওয়া। এই যে উদ্ধৃতিটা দেখছেন, এটা থেকে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। এখন এই টেবিলটা দেখুন, এটাই কিন্তু এই অভিযানের মূল আকর্ষণ। এই স্ট্রাইকগুলোকে বলা হচ্ছে ডিক্যাপিটেশন স্ট্রাইক, সোজা কথায় মাথা কেটে ফেলার মতো ব্যাপার। ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে সরাসরি টার্গেট করা হয়েছিল। দেখুন তালিকায়, সুপ্রিম লিডার থেকে শুরু করে ডিফেন্স মিনিস্টার পর্যন্ত কেউই বাদ যাননি। এবার এই সংখ্যাটার দিকে একটু তাকানো যাক। ৯০০। কি এই ৯০০? এটা হলো হামলার সংখ্যা। আর সময় মাত্র প্রথম ১২ ঘণ্টা। ভাবা যায়, মাত্র ১২ ঘণ্টায় প্রায় ৯০০টা আলাদা আলাদা স্ট্রাইক। এই যে অবিশ্বাস্য গতি, এই যে ব্যাপকতা, এটা মিলিটারি হিস্ট্রিতে এর আগে প্রায় দেখাই যায়নি। এখানেই আসল প্রশ্নটা চলে আসে। এত কম সময়ে, এত নিখুঁতভাবে, এত বড় একটা অপারেশন চালানো কিভাবে সম্ভব হলো? এর উত্তর কিন্তু কোনো প্রথাগত সামরিক শক্তিতে লুকিয়ে নেই। এর পেছনে আছে প্রযুক্তির এক বৈপ্লবিক ব্যবহার। আর সেই উত্তরটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এই অভিযানে এমন একটা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা যুদ্ধের পরিকল্পনা থেকে শুরু করে হামলা চালানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটাকেই একটা অন্য লেভেলে নিয়ে গেছে। তো এই টেকনোলজির মূল কনসেপ্টটা হলো ডিসিশন কম্প্রেশন, সিদ্ধান্ত নেবার সময়কে একদম সংকুচিত করে ফেলা। ভাবুন, আগে যেখানে একটা জটিল হামলার প্ল্যান করতে কয়েক সপ্তাহ, এমনকি মাসও লেগে যেত, এআই এখন সেই একই কাজ কয়েক মিনিট বা সেকেন্ডের মধ্যে করে দিচ্ছে। আর এটাই ছিল এই অভিযানের নিবেদ সারণগতির আসল কারণ। আচ্ছা, যে কোনো মিলিটারি অ্যাটাকের একটা প্রসেস থাকে, যেটাকে বলে কিল চেইন। টার্গেট খোঁজা, তারপর ঠিক করা কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোন অস্ত্র ব্যবহার করা হবে, তারপর ফাইনাল অ্যাপ্রুভাল নেওয়া, এই পুরো জিনিসটা। এই অপারেশনে কি হয়েছিল জানেন? এই কিল চেইনের প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্টেপ এআই কয়েকশো গুণ ফাস্ট করে দিয়েছিল। মানুষের কাজ ছিল শুধু শেষ মুহূর্তে সবুজ বোতামটা টেপা। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই প্রযুক্তি কিন্তু কোনো গোপন মিলিটারি ল্যাবে তৈরি হয়নি। অ্যানথ্রপিক আর পালান্টিয়ারের মতো সাধারণ টেক কোম্পানি, যাদের সফটওয়্যার হয়তো আমরা অন্য কাজে ব্যবহার করি, তাদেরই এআই মডেলগুলোকে এই সামরিক উদ্দেশ্যে কাজে লাগানো হয়েছিল। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ আর সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে এটা এক কথায় আমূল বদলে দিয়েছে। কিন্তু প্রযুক্তির এই চোখ ধাঁধানো অগ্রগতির একটা অন্ধকার দিকও আছে। এর সাথে এমন কিছু ঝুঁকি জড়িয়ে আছে যা হয়তো প্রথম নজরে চোখে পড়ে না। চলুন দেখি এই নতুন ধরনের স্বয়ংক্রিয় অস্ত্রের বিপদগুলো ঠিক কি কি। বিশেষজ্ঞরা এই নতুন ধরনের অস্ত্রকে একটা বিশেষ নাম দিয়েছেন, AI-LOWS। এর পুরো মানে হল এআই চালিত প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা। এগুলো কিন্তু পুরনো দিনের কিলার রোবটের মতো নয়, কারণ এগুলো শিখতে পারে, লার্নিং বেসড, আর যে কোনো নতুন পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে। পার্থক্যটা দেখুন, পুরনো দিনের স্বয়ংক্রিয় অস্ত্রগুলো কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলত, তাদের আচরণ বোঝা যেত। কিন্তু এই নতুন এআই চালিত সিস্টেমগুলো নিজেরাই শেখে। এদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা প্রায় একটা ব্ল্যাক বক্সের মতো, ভেতরে কি চলছে, কেন একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিল, তা মানুষের পক্ষে পুরোপুরি বোঝা প্রায় অসম্ভব। আর নতুন বা অচেনা পরিবেশে এদের পারফরম্যান্স হঠাৎ করে ভেঙে পড়তে পারে। আর গবেষকরা ঠিক এই ঝুঁকিটার কথাই বলছেন। এই যে জটিল সিস্টেমগুলো, এগুলো যুদ্ধের উত্তেজনার মধ্যে এমনভাবে ফেল করতে পারে যা হয়তো তখন কারণ নজরেই আসবে না। একেই বলা হচ্ছে আনডিটেক্টেড ফেলিওর বা অলক্ষিত ব্যর্থতা। আর এই একাডেমিক ঝুঁকির যে কি মর্মান্তিক বাস্তব রূপ হতে পারে,
এই খবরটা তার প্রমাণ। দক্ষিণ ইরানের একটা স্কুলে মিসাইল হামলায় ১৬৫ জনের মৃত্যু হয়, যাদের বেশিরভাগই ছিল শিশু। এটা সম্ভবত ওই অলক্ষিত ব্যর্থতা বা মানুষের অতিরিক্ত প্রযুক্তি নির্ভরতার এক ভয়ঙ্কর পরিণতি। তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিক। একদিকে এত শক্তিশালী প্রযুক্তি, অন্যদিকে এত বিধ্বংসী ঝুঁকি। এই নতুন যুদ্ধক্ষেত্রকে কন্ট্রোল করার জন্য তাহলে কি করা যেতে পারে? কোনো উপায় কি আছে? আশার কথা হলো, এআই গবেষক আর পলিসি এক্সপার্টরা এর সমাধান নিয়েও কাজ করছেন। তারা প্রযুক্তিকে মাথায় রেখেই কিছু গুরুত্বপূর্ণ নীতিমালার সুপারিশ করেছেন। এখানে কিছু মূল সুপারিশ তুলে ধরা হয়েছে, যেমন নিউক্লিয়ার অস্ত্রের কন্ট্রোল কোনোভাবে এআই এর হাতে দেওয়া যাবে না। সব দেশের জন্য এআই অস্ত্র পরীক্ষার একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এআই জেনারেল নিষিদ্ধ করতে হবে, মানে এমন কোনো সিস্টেম যা কিনা মানুষ সৈন্যকে কমান্ড করতে পারে। এছাড়া ইউনিভার্সিটির মতো সাধারণ জায়গায় যে এআই গবেষণা হচ্ছে তাকে সামরিক ব্যবহার থেকে দূরে রাখার কথাও বলা হয়েছে। আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। এই যে প্রযুক্তিগত পরিবর্তন, এটা যুদ্ধের পুরো ধারণাটাকেই কিভাবে বদলে দিচ্ছে তা নিয়ে একটু ভাবা দরকার। এই ছবি দুটোই আসলে মূল কথাটা বলে দিচ্ছে। একদিকে একটা ড্রোন, যেটা একটা ফিজিক্যাল মিলিটারি হার্ডওয়্যার, আর অন্যদিকে একটা নিউরাল নেটওয়ার্কের ছবি, যা আসলে একটা অদৃশ্য সফটওয়্যার। আজকের দিনে এই দুটোর মধ্যেকার যে সীমারেখা, সেটা প্রায় মুছে গেছে। যুদ্ধ এখন আর শুধু চোখে দেখা অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। তাহলে সব শেষে একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? যখন একটা দেশের সামরিক শক্তি শুধু তার ট্যাঙ্ক বা যুদ্ধবিমানের ওপর নির্ভর করে না, যখন সেটা একটা ইউনিভার্সিটির এআই ল্যাব বা কোনো একটা ডেটা সেন্টারেও লুকিয়ে থাকতে পারে, তখন যুদ্ধক্ষেত্রটা আসলে কোথায়? এর শেষ কোথায়? এই নতুন যুগের যুদ্ধ কিন্তু আমাদের সবার সামনে এই কঠিন প্রশ্নটাই ছুড়ে দিয়েছে।